বুঝতে পারছো না যে আমার এখন মুড নেই? এইটা তোমার কথা বলার ধরন? তোর মতো লোকেদের সাথে এইভাবেই কথা বলতে হয়। কি বলতে চাইছো কি তুমি? তোর মতন লোক মানে? তুই খুব ইম্পর্টেন্ট লোক নাকি? আরে আমার ঘরের কুকুর রে তুই। জাস্ট গেট আউট। তুই যদি আমাদের পরিবারের বা আশেপাশের কোনো ব্যক্তি অসুস্থ কিংবা কোনো শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়ে পড়েন, তখন আমরা তার প্রতি সংবেদনশীল হয়ে পড়ি, তার সমস্ত সুখ দুঃখের খেয়াল রাখি। কিন্তু এখানে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত ছিল। যেখানে একদিকে এক অসহায় ব্যক্তি হুইল চেয়ারে জীবন কাটাতে বাধ্য ছিল, সেখানেই অন্যদিকে দুই ব্যক্তি নির্লজ্জভাবে প্রকাশ্যে ব্যভিচার করে যাচ্ছিল। এমন কি ঘটেছিল যে একজন মানুষ এই দুজনের জঘন্য আচরণে এতটা বিচলিত ছিল? এমন তখনই ঘটে যখন নিজের কেউ সম্পর্কের মর্যাদা একেবারে লঙ্ঘন করে যায়। তাহলে আসুন দেখা যাক। বৌদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ও অফিস থেকে বেরিয়ে পড়েছে, চলে আসবার সময় হয়ে গেছে। দাদা, আপনার বাড়ি তো খুবই সুন্দর, তা আপনি করেনটা কি? আগে আমি গভর্নমেন্ট কলেজের টিচার ছিলাম, কিন্তু কিছু ভুল বোঝাবুঝিতে আমি ডিসমিস করে দেওয়া হয়। সেই ব্যাপারে এই গত 7 বছর ধরে আমি কেস লড়ছি। আর যদি বলেন এই বাড়িটার কথা, এটা আমার স্ত্রীর বাড়ি। আমার শ্বশুর বাড়ির কাপড়ের এক্সপোর্ট ইম্পোর্টের ফ্যামিলি বিজনেস। নমস্কার। নমস্কার। হাউ আর ইউ জামাই বাবু? যদি তোমার আর দিদির বিয়েটা হয় তাহলে। এটা আমার ছোট মেয়ে ঋতু। মা নূপুরকে ডাকো, ওরা একে অপরকে দেখবে, তারপরে তো পছন্দ করবে। হ্যাঁ, এক্ষুনি ডেকে আনছি। কম সাজ দি, না হলে ছেলেটা অজ্ঞান হয়ে যাবে। চুপ কর বদমাস। তাছাড়া হবু জামাইবাবু তো দারুণ হ্যান্ডসাম। ঋতু, তুই তো জানিস যে আমার কাছে লুকস ম্যাটার করে না। সবসময় এমন একজন জীবনসঙ্গী চেয়েছি যাকে দেখতে খুব একটা ভালো না হলেও চলবে, কিন্তু যেন এডুকেটেড আর ম্যাচিওর হয় অবশ্যই, আর আমার ট্রেনিংটা যেন ভালো হয়। সেসব তো ঠিক আছে দি, কিন্তু এসব জিনিস তো আর রুমে বসে জানা যায় না, তাই সেজন্য আমাদের বাইরে যেতে হবে। তোকে ছেলের সঙ্গে দেখা করতে হবে। চল, সবাই ওয়েট করছে। কি হয়েছে দি? তুই তো জানিস বল, আমি এখনই বিয়ে করতে চাই না। আরে দি, তোর বিয়ে কি এখনই দিয়ে দিচ্ছে নাকি? শুধু ছেলেই তো দেখবি। চল তাড়াতাড়ি, সবাই ওয়েট করছে। আর এটা আমার বড় মেয়ে নূপুর। দাদা, ছেলে মেয়েদেরই দেখা করাটা আজকের দিনের ফ্যাশন। আমাদের সময় তো মা বাবা যাকে পছন্দ করতো তার সঙ্গেই সারা জীবন কাটাতে হতো। একদম ঠিক। বাবা, তোর যদি কিছু জানার থাকে জেনে নে। আচ্ছা, আপনার কোয়ালিফিকেশন কি? আমি বিকম কমপ্লিট করেছি। ও কলেজের টপার, গোল্ড মেডেলও পেয়েছে ও। আচ্ছা, আপনি কত দূর লেখাপড়া করেছেন? আমি তো ক্লাস 12 পাস। আসলে ব্যাপারটা তার বেশি পড়াশোনা আমার দ্বারা হয়নি, আর আমার পুরো সময়টাই বডি বিল্ডিং এ চলে যেত। মনে হয় যে মেয়ে অনেক পরিশ্রম করো।
ক্ষমা করবেন, আমার বিউটি পার্লার থেকে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। বৌদি, ও আমার ছেলে বৈভব, আপনি ভালো করে দেখে নিন। কি আর দেখব, ছেলে আমার পছন্দ। সুরভি, 1 মিনিট। আমার মেয়েদের ভালো আমার থেকে কে ভালো জানবে? কারণ আমিই তো নিজের ক্ষমতায় এদের বড় করেছি, তাহলে ওদের ফিউচার ডিসাইড করার অধিকারও আমারই হওয়া উচিত না? কিন্তু মা, কিন্তু টিন্তু কিচ্ছু না। ছেলে ভালো পরিবারের, আর দেখতেও ভালো। আর আমরা যথেষ্ট পণও তো দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। ছেলে বিয়ের পরে এখানে ঘর জামাই হয়ে এই বাড়িতেই থাকবে। দেখুন, আপনি হয়তো ঠিকই বলছেন, কিন্তু বৈভব আমাদের একমাত্র ছেলে। তাতে কি, আমারও তো দুটো মেয়ে। আর যদি বৈভব ঘর জামাই হয়ে আমাদের বাড়িতে থাকে, তাহলে আমাদের বাড়ি ব্যবসা দুটোরই দেখাশোনা করতে পারবে। আর তাছাড়া এটা তো আমার জন্য ভালোই হবে না? কি বৈভব? বাবা, একটু ওদিকে চলো। হ্যাঁ হ্যাঁ, এক্সকিউজ মি। তোমরা দুজন চুপ করে আছো কেন? চটপট হ্যাঁ বলে দাও না। এত বড় ঘর, এত বিষয় সম্পত্তি সব আমার নামে হয়ে যাবে। আর এইদিকে ওরা আমাকে পণ দিতেও রাজি আছে। বুঝতে পেরেছো তোমরা? আর তাছাড়া তোমরা তো এই শহরেই আছো, দেখা করতে চলে আসবো। আর এদের এত বিষয় সম্পত্তি, বড় লোক, দ্বিতীয়বার পাবো না। বোঝার চেষ্টা করো, হ্যাঁ বলে দাও। দিদি, আমরা এই সম্বন্ধে রাজি। নূপুর আমারও মেয়ে, তুমি এইভাবে একা ওর ভবিষ্যতের ডিসিশন নিতে পারো না। একটা কথা বলো, আমি আজ পর্যন্ত তোমার কি কথা শুনেছি যে আজকে শুনবো? শুধু শুধু আমার মাথা খারাপ করো না। আর এই ঘর জামাইয়ের ব্যাপারটা কি? আমি কিন্তু আমার মেয়ের জীবনটাকে নিয়ে তোমাকে এইভাবে খেলতে দেব না। তোর সাহস কি করে হলো আমার সাথে এইভাবে কথা বলার? তুই কে রে? তোর জায়গা এই ঘরে চাকরের থেকেও খারাপ, আর তুই আমাকে প্রশ্ন করছিস? একটু আস্তে কথা বলো, মেয়েরা শুনতে পেয়ে যাবে। শুনলে শুনুক, ওরাও তো এটা জানুক যে ওদের বাবা 1 নম্বরের অকর্মণ্য লোক। মা থামো, এসব তুমি কি করছো? ঋতু তোমাকে কখনো এই অবস্থায় দেখেনি। কি বলতে চাইছিস তুই? আমি শুধু এটুকুই বলছি যে ঋতু হস্টেলে থাকে, ও জানে না আমাদের এই বাড়িতে কি ঘটে। ও এসব কিছু জানতে পারলে ও খুবই কষ্ট পাবে। নূপুর, তুই আমার একটা কথা কান খুলে শুনে নে। বিয়ে তোর ওই ছেলেটার সাথেই হবে। আর যদি তুই এই লোকটার কথা শুনে একবারও না বলার চেষ্টা করিস, তাহলে ভালো হবে না, বুঝলি? দিদি, আমাদের বাবা মা ভেবেচিন্তেই বিয়েটা দিয়েছে। বিয়ে করার সিদ্ধান্তটা মায়ের, আমার নয়। তার মানে উনি জামাইবাবুর মধ্যে তেমন কিছু দেখেছে? তুই শুধু একটু রিল্যাক্স কর আর আগামী দিনগুলোকে ভালোভাবে স্বাগত জানা। আরে তোর তো 2 হাতেতেই লাড্ডু রয়েছে রে ভাই। এক তো এত বড় লোকের মেয়েকে বিয়ে করে নিলি, তারপর ওই বাড়িতেই ঘর জামাই হয়ে রয়ে গেলি। চিয়ার্স ভাই, চিয়ার্স। আরে শোন না ভাই, তোর যে ওই ছোট শালি আছে না, ওর সাথে আমার বিয়ের কথাটা পাকা করে দে না। চিয়ার্স, Cheers. চিয়ার্স। জানি না, কিন্তু কিছু ভালো লাগছে না।
মনে কেমন কু ডাকছে। আরে দিদি, তুইও না, কোনো মানেই নেই এসব টেনশন করার। জীবনে অনেক ভালো জিনিসই তাড়াতাড়ি হয়ে যায়, যেমন তোর বিয়েটা হলো। আচ্ছা, জামাইবাবুকে কোথাও দেখা যাচ্ছে না? হস্টেলে থাকলে তো তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস, তাই না? তাহলে যা, গিয়ে ঘুমিয়ে পড়। পাক্কা? হ্যাঁ যা বলছি তো, এটা আমাদেরই তো বাড়ি। ঠিক আছে, বাই। আর আজকের জন্য অল দ্য বেস্ট। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়। বেয়ারা শাশুড়ি মা? জানি না ও আসছে না কেন। ছেলে আমার পছন্দ, কিন্তু আমার একটা শর্ত আছে। এখানে ঘর জামাই হয়ে এই বাড়িতেই থাকবে। বাবা চা। নূপুর, সব ঠিক আছে তো মা? কি হয়েছে? কাল রাতে এমন কিছু হয়েছে যা আমি মন থেকে মানতে পারছি না যে এটাও হতে পারে। এখনো মনে হচ্ছে যে ওটা একটা দুঃস্বপ্ন ছিল। সৌরভীকে তুই কার সাথে দেখেছিলি? আমার স্বামীর সাথে। এটাই ভেবে এতদিন চুপ ছিলাম যে সৌরভী এই কাজটা বাইরে করবে, কিন্তু এতটা নিচে নেমে যাবে এটা আমি ভাবতেও পারিনি রে। মায়ের সম্বন্ধে কত লোকেই না কত রকম কথা বলেছে, কিন্তু তাদের কথা আমি কখনো বিশ্বাস করিনি। কারণ আমার মনে হতো যে ওরা হয়তো এমনিই বলছে। কিন্তু কালকে আমি যা সব কিছু দেখেছিলাম, এখনো বিশ্বাস হচ্ছে না যে সেসব সত্যি। বাবা, তুমি যখন এসব কিছু জানতে, তাহলে সহ্য করলে কেন? তোর আর ঋতুর জন্যে। দিদি,
বাবা! সব ঠিক আছে তো? হ্যাঁ রে, আমি শুধু একটু মা, কাল আমার মেয়ে অন্য বাড়ির লোক হয়ে গেছে, সেই সব ভেবে একটু মন খারাপ করছিলাম আর কি। আর ও কাঁদতে শুরু করে দিল। সো কিউট। আশা করি তোমাদের মন খারাপের কথা শেষ হলে একটু খিদে পেয়েছে। তাহলে তাড়াতাড়ি চলো, খাবারও রেডি। আর বাবা, আমার 10টায় ট্রেন। এত তাড়াতাড়ি চলে যাবি? হ্যাঁ দি, ওই হাফ ইয়ারলি এক্সাম আছে সামনে। আর বাবা, তুমি আমায় স্টেশনে ড্রপ করতে যাবে। তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে প্যাকিংও করতে হবে। চল। আশা করছি কাল রাত নতুন ঘরে এসে তোমার ঘুম ভালো মতোই হয়েছে। সত্যি বলতে গেলে কাল রাতে ঘুমিয়েছেটাই বা কে? আরে দিদি, তুইও খেয়ে নে খাবারটা। দি, ওই ব্লু জিন্সটা দে তো। দি, কি হয়েছে? কিছু নয় তো। দি, আমি তোর ছোট বোন। তোর চোখটা হলো আয়না। এবার তাড়াতাড়ি বল, কি হয়েছে? হ্যাঁ রে, সত্যি বলছি, কিচ্ছু হয়নি। দি, আমার কেন জানি না মনে হয় তুই এই বিয়েটায় খুশি নোস, তাই না? কিন্তু দি, এখন তো বিয়েটা হয়ে গেছে না? তুই ঠিকই বলেছিস, বিয়ে তো আমার হয়েই গেছে, আর হয়তো অনেক দেরিও হয়ে গেছে। দি, অ্যারেঞ্জ ম্যারেজে তো এসব হয়েই থাকে। তুই একবার জামাইবাবুকে মন থেকে অ্যাকসেপ্ট করে দেখ। যদি ওর কোনো কথা তোর ভালো না লেগে থাকে, তাহলে ওকে ক্ষমা করার চেষ্টা কর। ওকে নিজের মন দিয়ে দেখ। আমার পূর্ণ বিশ্বাস যে জামাইবাবু নিজেকে আটকেই রাখতে পারবে না। হ্যাঁ রে মা, তোরা করছিসটা কি? তাড়াতাড়ি চল, ট্রেনের টাইম হয়ে গেছে। হ্যাঁ বাবা। ঋতু, হ্যাঁ মা। তুমি রেডি? হ্যাঁ। আমি ওকে ছেড়ে দিচ্ছি। তুমি বাজারে গিয়ে জামাইয়ের জন্য ওর পছন্দের খাবার আনো। যাওয়া যাক ঋতু। হ্যাঁ মা। মঙ্গল, গাড়িটা থামাও। কি হয়েছে? ওই আমার একটা জরুরি মিটিং ছিল, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি গাড়িটা নিয়ে স্টেশনে চলে যাও। হ্যাঁ, আমি অটোতে চলে যাচ্ছি। ওকে ওকে মা। বাই সোনা, বাই। টেক কেয়ার। এটা ভাবতেও ঘৃণা হয় যে একজন ব্যক্তি শারীরিক সুখের জন্য এতটা নিচে কি করে নামতে পারে, যে সে শাশুড়ির মতো পবিত্র সম্পর্ককেও এভাবে কলুষিত করতে পারে। তবে এটা কিন্তু কোনো অলীক কল্পনা নয়, বরং আমাদের সমাজে এটা একটা নির্মম বাস্তব। আমাদের মধ্যে আজও এমন অনেকে আছে যারা শারীরিক সুখ লাভের জন্য বা নিজেদের নোংরা ইচ্ছা চরিতার্থ করার জন্য নৈতিকতার সব রকম সীমা লঙ্ঘন করতে একটুও ভাবেন না।
এটা একটা মানসিক বিকার যা যে কোনো পুরুষ বা মহিলার থাকতেই পারে, আর সোয়ারাও ঠিক এই মানসিক বিকার বা মানসিক রোগের শিকার ছিল। আর ওর শারীরিক সুখের এমন বদভ্যাস হয়ে গিয়েছিল যা এবার এক হাসি খুশি পরিবারকে সম্পূর্ণ তছনছ করে দিতে যাচ্ছিল। তুমি বুঝতে পারছো না যে আমার এখন মুড নেই? এইটা তোমার কথা বলার ধরন? তোর মতো লোকেদের সাথে এইভাবেই কথা বলতে হয়। কি বলতে চাইছো কি তুমি? তোর মতন লোক মানে? তুই খুব ইম্পর্টেন্ট লোক নাকি? আরে আমার ঘরের কুকুর রে তুই। জাস্ট গেট আউট। দেখ, এই যাচ্ছে মিস্টার মুরগি, নিজের বউকে তো সামলাতে পারে না, আরে চারিদিকে ঘুরে বেড়ায়। পাড়ার কারোর না কারোর সাথে আন্টির কোনো না কোনো কেচ্ছা আছে। মনে হচ্ছে এবার আমাদেরও আন্টির বাড়ির সামনে লাইন দিতে হবে। এই চোখ যদি নিজের বউকে দেখাতে না, তাহলে তোমার সম্মান আজকে ধুলোয় মিশে যেত না। আরে আজকে তুমি তাড়াতাড়ি এসেছো। আচ্ছা, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এসব কি হচ্ছে? 4 মাস হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, আর এখনো পর্যন্ত আমরা একে অপরকে বুঝতে পারিনি। তাই আমি চাইছিলাম আমাদের সম্পর্কটাকে নতুন করে শুরু করতে। তুই আর তোর ওই মা দুজনেই একই। একজন হলো যে চোখ রাঙায় আর একজন ভালোবাসা দেখায়। অসভ্যতামি করে তোর মামার সঙ্গে। কিভাবে কি নিজেকে আরে কুত্তা বানিয়ে রেখেছিস তোরা। আমি দেখাচ্ছি তোকে কি আমি কুকুর নই, সিংহ। সিংহ। এসব কি করছো তুমি? না! নূপুর, মা নূপুর, নূপুর, এসব কি হয়েছে মা? কে তোকে মেরেছে মা? বৈভব মেরেছে। বৈভব? তুমি তোমার নোংরা অভ্যেস ছাড়তে পারবে না? তোমার এই নোংরা চরিত্র আমাদের পরিবারটাকে পুরো নষ্ট করে দিয়েছে। তোর ক্ষমতা নেই আমাকে চোখ রাঙানোর। আর যে ঘর পরিবারের কথা তুই বলছিস না, সেটা আমার কামানো টাকায় চলে। তাই এই বাড়িতে চিৎকার করার অধিকার শুধু আমার। তুমি কখনো তোমার মেয়েদের ব্যাপারে ভেবেছো? লোকে কি বলবে? তুমি এত এত নিচে নামতে পারলে? আমি তোর কথা কেন শুনবো? তোর মতো অকর্মণ্য একটা লোককে সারা জীবন পুষেছি আমি। আমি এতদিন অবধি আমার মেয়েদের মুখ চেয়ে চুপ ছিলাম, কিন্তু বৈভব আজ সীমা ছাড়িয়ে গেছে। ও আমার মেয়ের গায়ে হাত তুলেছে। আমি এখনই পুলিশ স্টেশনে যাব কমপ্লেন করতে, তোমার আর আমার জামাই বৈভবের নামে। সমস্ত কথা আমি ওদের জানিয়ে দেব। কি বলবি গিয়ে পুলিশ স্টেশনে? এটাই বলবো, তোমার মানসিক বিকৃতি আছে আর শারীরিক সম্পর্ক বানানোর নেশা হয়ে গেছে। আর সেই নেশাতে তুমি আমার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছ। আমি আর আমার মেয়ে তোমার আর ওই বৈভবের থেকে মুক্তি চাই। আমি আর আমার মেয়ে তোমার আর ওই বৈভবের থেকে মুক্তি চাই।
নিজের নোংরা চিন্তা ভাবনা আর তার ফলে যে কুকর্ম সে করেছিল সেটা লুকানোর জন্য সোয়ারা আরও একটা জঘন্য অপরাধও নিজের হাতে করে বসে। তাই এখন সে সত্যিই একজন অপরাধী। ওদিকে ওই অ্যাক্সিডেন্টের ফলে নীরজের প্রাণ তো বেঁচে যায়, কিন্তু প্যারালাইজড হয়ে বেচারা ডিপ্রেশনের শিকার হয়ে পড়ে। পরিবারের সবচেয়ে ছোট মেয়ে ঋতুর অ্যানুয়াল এক্সাম সামনেই ছিল, আর এই কারণেই তাকে তার দিদি নূপুর বাবার এই অ্যাক্সিডেন্টের কথা জানানোটা উচিত মনে করেনি। নূপুর চেয়েছিল যে ঋতু খুব ভালো নাম্বার পেয়ে পাশ করে দূরে কোথাও একটা ভালো চাকরি পেয়ে সেটেল হয়ে যাক, আর ওর ওপর যেন নিজের মায়ের এই নোংরামির প্রভাব কখনো না পড়ে। কিছুদিনের মধ্যেই ঋতুর এক্সাম শেষ হয়ে যাবে, আরও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আমার তো এটা ভেবেই চিন্তা হচ্ছে যে ও যখন জানতে পারবে যে তুমি কি অবস্থায় আছো, জানি না ও কতটা কষ্ট পাবে। বাবা, এবার আমি তোমার হাতটাকে সোজা করার চেষ্টা করছি, তুমিও একটু চেষ্টা করো, কেমন? বাবা, তোমার আঙুল নড়ছে, আর একবার চেষ্টা করো না। বাবা, তোমার চেষ্টা কাজে দিচ্ছে, আর এটা তো সবে শুরু। তুমি আবার আগের মতো হাঁটাচলা করতে পারবে। বাবা, আমি গিয়ে দেখে আসছি কে এলো। বোন, দিদি, হঠাৎ তুই কিছু না বলে চলে এলি? বাবা কোথায়? আমি তো বাবাকেই সারপ্রাইজ দিতে এলাম। এতদিন ধরে কথাও বলেনি, রেগে আছে নাকি? বাবা, 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 এটা কি হয়েছে বাবা? বাবা, এটা কি হয়েছে? দিদি, আমাকে কেউ বলেনি কেন? বাবা, বাবা, আমি তোমাদের সবার ওপর খুব রেগে আছি। বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর কেউ আমাকে একবারও জানালো না। আমি তো বলেছিলাম নূপুরকে, কিন্তু আমাকে আটকে দিল। বলছিল যে তোর এক্সাম সামনে। আচ্ছা, তোর এক্সাম কেমন হয়েছে রে? এক্সামস তো ভালোই হয়েছে, 2 সপ্তাহের মধ্যে রেজাল্টও এসে যাবে। আচ্ছা, একটা কথা বল, তুই তো প্রত্যেকবার জুনে আসিস, এবার তাড়াতাড়ি চলে এলি কেন? আমার বাড়ি তাড়াতাড়ি আসার একটা কারণ রয়েছে। এক মিনিট, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছে মেয়েটা? মা, তোমরা সবাই আমার বাড়িতে আসার কারণটা জানতে চাইছিলে। এই হলো আমার বাড়ি আসার কারণ। মা, ও হলো মুকুল, আমার কলেজের ফ্রেন্ড। আমরা দুজন কলেজে একসঙ্গেই পড়ি, আর আমরা দুজনে খুব ভালো বন্ধুও। মুকুল, উনি হলেন আমার মা, আমার বাবা, আমার জামাইবাবু আর আমার দিদি। হাই, নমস্কার আন্টি। এমনিতে বন্ধু মানে তো
আমি খুব ভালো করেই বুঝি। কথাবার্তা এগোনোর আগে আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই। হ্যাঁ বলুন। এই বাড়ির একটা নিয়ম আছে, এখান থেকে মেয়েরা শ্বশুরবাড়ি যায় না, বরং ছেলেরা ঘর জামাই হয়ে এই বাড়িতে এসে থাকে। আমার শুধু একটাই শর্ত, বিয়ের পরে ওকে এই বাড়ির ঘর জামাই হয়ে থাকতে হবে। সরি আন্টি, আমার পেরেন্টস অ্যালাউ করবে না। আরে বাবা, আমি কোথায় বললাম যে তোমাকে বাবা মায়ের থেকে আলাদা করে দেব? যখনই তোমার ইচ্ছে হবে তুমি মা বাবার সাথে দেখা করে নেবে। একটা কথা কিন্তু ঠিক, একবার এই বাড়িতে থাকার পরে তোমার নিজেরই এখান থেকে যেতে ইচ্ছে করবে না। আমি আমার বোনকে মায়ের জালে কিছুতেই জড়াতে দেব না। মা ঋতুর জীবনটাও আমার মতো শেষ করে দেওয়ার আগে ঋতুকে আমায় সত্যিটা জানাতে হবে। ঋতু, একটু বাইরে আয় তো, তোর সাথে আমার কিছু কথা আছে। ঋতু, তুই এসেছিস? ঋতু, তুই এই বাড়ি ছেড়ে চলে যা। মা মানসিকভাবে অসুস্থ, উনি খালি পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে, আর এটা এখন স্বভাবে দাঁড়িয়ে গেছে। উনি বৈভবের মতো মুকুলকে ওনার জালে ফাঁসাতে চাইছে। মা, আমার উপর আঙুল তোলার তোর সাহস কি করে হলো? আমার সম্পর্কে এত খারাপ ধারণা? তুমি কি মনে করো আমি তোমার সম্বন্ধে কিচ্ছু জানি না? আমি তোমার সম্বন্ধে সবকিছু জানি। আমি ভেবেছিলাম যে তুমি আমার জীবনটা তো শেষ করে দিয়েছো, কিন্তু আমি এটা কখনো ভাবতে পারিনি যে তুমি ঋতুর জীবনটাকেও শেষ করার জন্য উঠে পড়ে লাগবে। নুপুর, আমার কথাটা শোন। না, আমি যাচ্ছি তোমার সম্বন্ধে সবকিছু বলতে। আমার ওপরে কেউ কথা বলবে এটা আমি একদম সহ্য করতে পারি না। কি করছো তুমি? এখনো তো তুই বেঁচে আছিস, কিন্তু সরি, তুই আমাকে চিনিস না। আমি সব কিছু করতে পারি। তোর মতো গরম না তোর বাবাও দেখানোর চেষ্টা করেছিল। দেখ দেখ আমি ওর কি অবস্থা করে ছেড়েছি। তুমি মানসিকভাবে অসুস্থ, তুমি নিজের শারীরিক চাহিদা মেটানোর বাইরে আর কিছু ভাবতে পারো না। তোমার চিকিৎসার প্রয়োজন। প্লিজ মা, আমার কথা শোনো। নিজের মুখ বন্ধ কর, আর আমি যা বলবো চুপচাপ সেটা লিখবি। লেখ লেখ লেখ। কিছুতেই না, তোমার উদ্দেশ্যে আমি তোমাকে কিছুতেই সফল হতে দেব না। লিখবি কি না বল? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি লিখছি। নে লেখ। কোথায় গেছিলে মাঝরাত অব্দি? আরে বাবা, তোমার কাছেই আসছিলাম। আমার তোমার সাহায্যের দরকার। নুপুরের পাখনা গজিয়েছে, ওটাকে ছাড়তে হবে। বাহ, প্রয়োজন পড়লে তো আমার কথা মনে পড়লো, না হলে তো তুমি আমাকে আজকাল পাত্তাই দাও না। এরকম বলো না, আমি তোমার জন্য কত কিছু করেছি। এই বাড়ি, এই সম্পত্তি, এই সব কিছু তোমারই তো। না, এবার তো এই তোমার নতুন খেলনা আসতে চলেছে, তাই না? কিন্তু তোমার জায়গা এই বাড়িতে আর এই মনে আর কেউ নিতে পারবে না। আচ্ছা, কি করতে হবে? বলছি, এত তাড়া কিসের?
গড, আবার দেরি হয়ে গেল। দিদি ভীষণ রেগে যাবে। দিদি, চা হয়ে গেছে রে। এই দিদিটাও না কোথায়? দিদি, 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 কি? দিদি, বাবা, হ্যালো হ্যালো আন্টি। মুকুল, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি আন্টি, আপনি বলুন কি বলবেন। আচ্ছা, আমি ভাবছিলাম যে তোমার সাথে দেখা করে বিয়ের কথা এগোনো যাক। আন্টি, এ তো খুব ভালো প্রস্তাব। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম আপনাকে ফোন করবে এই ব্যাপারে। বলুন কোথায় দেখা করবেন। তুমি একটা কাজ করো, তুমি আমার অফিস চলে এসো, এখানে বসে ভালো করে কথা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ওকে। বাবা, বাবা, দিদি বাড়ি ছেড়ে চলে গেছে। এই এই চিঠিটা আমি বাইরে পেলাম। বাবা, দিদি হঠাৎ করে কোথায় যেতে পারে? বাবা, তুমি ঠিক আছো তো বাবা? হ্যালো আন্টি। ও মুকুল, হ্যাঁ, এসো না, বসো। থ্যাংক ইউ আন্টি। দেখো, আমাকে আন্টি বলে ডেকো না। মানে? আমাকে আমার নাম ধরে ডাকো না। আমরা যদি বন্ধু হয়ে যাই ভালো হবে না? হ্যাঁ আন্টি, মানে সুরভি। জাস্ট সুরভি। ওকে সুরভি। আপনার অফিস খুব সুন্দর। আরে, নিজেরই ভেবে নাও। কি চাই বাবা তোমার? বাবা, তোমার ফোন চাই? দেখো মুকুল, এই বাড়ি, এই অফিস, এই সব সম্পত্তি, সব কিছু তোমারই তো। শুধু তোমাকে আমার হতে হবে। মানে? কি হলো? আমার স্পর্শ তোমার ভালো লাগলো না? কি বলছেন আপনি? অ্যাকচুয়ালি আমি ওটা বলতে চাইনি, ভুল করে হাত লেগে গেছে। কোনো ব্যাপার না। তুমি কি ভাবছো আমার হাত সরিয়ে দিলেই তুমি আমাকে সরিয়ে দিতে পারবে? হাহ, আমি তোমায় যে কোনো মূল্যে নিজের করে ছাড়বো। চা? না, আমি চা খাই না। দেখো, তোমার আর আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাহলে চা দিয়ে মিষ্টিমুখ করা হোক। এরকম ব্যাপার তো ঠিক আছে। গুড। থ্যাংক ইউ। তুমি কাউকে কল করতে চাও? না, তুমি কিছু বলতে চাইছো। এই নাও বাবা, টাইপ করো।
একবার আমার নজর যার উপর পড়ে যায় তাকে তো আমি হাসিল করেই ছাড়ি। তার জন্য আমি আকাশ পাতাল এক করে দিতে পারি। যেদিন থেকে তোমায় দেখেছি তুমি আমাকে পাগল করে দিয়েছো। আর এখন আমাদের মধ্যে যা কিছু হবে সেটাকে আমি রেকর্ড করে আমি তোমাকে ব্ল্যাকমেল করব। আর তারপর তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে। এটা কি অসভ্যতা? আপনারা বিনা অনুমতিতে এখানে ঢুকেছেন কি করে? আমরা এই জায়গাটার বিষয়ে কমপ্লেন পেয়েছি, অ্যারেস্ট করো ওকে। এক মিনিট, আমি একটা ভদ্র বাড়ির মহিলা, আর যদি কেউ আমাকে একবার হাতও লাগায় না তাহলে আমি প্রত্যেককে দেখে নেব। ম্যাডাম, আপনি আমাদের কাজে বাধা দিতে পারেন না। এই জায়গাটা তল্লাশি নেওয়ার সার্চ ওয়ারেন্ট আছে আমাদের কাছে। নাও, সব জায়গায় তল্লাশি নাও। ঠিক আছে। আরে এটা কি করছেন আপনারা? থামান ওনাকে। আপনি ঠিক আছেন? এই ধরো ওকে। নেশা বা আসক্তি, সেটা যে কোনো কিছুর প্রতিই হোক, সব সময় তা ক্ষতিই করে থাকে। যে কোনো আসক্তি ধীরে ধীরে মানুষকে নিজের বশে করে নেয়, আর তারপর সেই মানুষ নিজের আসক্তি পূরণ করা ছাড়া আর কিছু ভাবতেই পারে না। এটাই হয়েছিল সোয়ারার সাথেও। ওর শারীরিক সুখের খিদে এতটাই বেড়ে গিয়েছিল যে ওর ভালো মন্দ কিছুরই খেয়াল ছিল না। এমন আসক্তি থেকে বেরিয়ে আসারও উপায় রয়েছে। এর জন্য রয়েছেন সাইকিয়াট্রিস্ট, মানে মনোচিকিৎসক। বলা হয় যে মন হলো মন্দির, আর আমাদের নিজেদের চিন্তা ভাবনাই আমাদেরকে চালনা করে। আর তাই যদি কারোর মনে কামনা, বাসনা আর সম্পর্ককে কলুষিত করার চিন্তা ভাবনা আসে, তাহলে নিজের চিন্তা ভাবনা বদলে ফেলাটা ভীষণ প্রয়োজনীয়। সোয়ারার সাথেও এটাই হয়েছিল। সোয়ারার শারীরিক সুখের খিদে এতটাই বেড়ে গিয়েছিল যে ওর ভালো মন্দের কোনো খেয়ালই ছিল না। বর্তমানে সোয়ারা আর বৈভব পুলিশি হেফাজতে, আর ওদের ওপর আইপিসির অন্তর্গত ধারায় মোকদ্দমা চলছে। আর অন্যদিকে নূপুর তার নিজের বোন ঋতু আর বাবার সাথে একটা নতুন জীবন শুরু করেছে। এর সাথেই আমি ইন্দিরা কৃষ্ণা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এমনই এক সত্য ঘটনার সাথে। ততক্ষণের জন্য বি অ্যালার্ট, বি সেফ অ্যান্ড বি গুড। আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।